হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আশা করছি তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ। আজ নাম্বার সিস্টেমের উপর একটি ক্লাস করাবো। নাম্বার সিস্টেমের একটি স্পেশাল টপিক হলো ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। ঠিক আছে, এর থেকে কিন্তু প্রতি পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসেই, একদম কমন। সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদের একটু ভালো করে শিখতে হবে। একবার শিখে নিলে তোমাদের আর একটা কোশ্চেনও উত্তর করতে ভুল হবে না এবং দ্রুত তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই তোমাদের জানতে হবে যে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে সেটা কি করে বুঝবো। ঠিক আছে, ধরো র্যান্ডাম কোনো নাম্বার দিয়ে দিল, ধরো 576, এটা কত দ্বারা বিভাজ্য হবে বা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা কি করে বুঝবো, এইটা তোমাদের আগে চেনা শিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার সেই নিয়মটা শিখে নাও। 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কী হতে হবে না, শেষ ডিজিট বা লাস্ট ডিজিট কী হতে হবে, যুগ্ম বা ইভেন নাম্বার হতে হবে। যেরকম এখানে 6 আছে, 6 একটি যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, সুতরাং এই সংখ্যাটাই 2 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আচ্ছা 3 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য কী হতে হবে না, সমস্ত ডিজিটের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি 576 একটা সংখ্যা হয়, তার সমস্ত ডিজিটের যোগফল কত হবে, 6 আর 5 11 আর 7 18, তাহলে এর সমস্ত ডিজিটের যোগফল হলো 18। 18 কি 3 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ভাগ করে যায়? হ্যাঁ যায়। সুতরাং আমি বলতে পারি যে 576 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এইবার কি 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি দেখতে হবে যে লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। তাহলে সিমিলারলি 576-এর আমি যদি দেখবো লাস্ট 2 ডিজিট কত 76, এটা দেখবো 4 দ্বারা ভাগ যায় কিনা। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে 4 19 76। ঠিক আছে, সুতরাং এটা 4 দ্বারা ভাগ যায়। আচ্ছা নেক্সট, 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি দেখতে হবে যে লাস্ট ডিজিট 0 আছে কিনা অথবা 5 আছে কিনা। ঠিক আছে, 0 আর 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। যদি শেষ ডিজিট 0 আর 5 থাকে, তাহলে 576-এ 0ও নেই 5ও নেই, সুতরাং এটা 5 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আচ্ছা 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কী হতে হবে, আচ্ছা 6 ইকুয়ালস টু কী আগে বলো, 2 × 3, মানে 6-এর মধ্যে 2ও আছে 3ও আছে। তাহলে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। এবার 576 দেখো 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং বলে দিতে পারবো 576 সংখ্যাটা কি 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে রুলসটা কি না, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা 4 না, এটা হবে 8। লাস্ট 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে আমি 576 8 দ্বারা কী করে দেখবো, এর লাস্ট 3 ডিজিট তো বলা যাবে না, এটা 3টে ডিজিটই আছে, সুতরাং 8 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগ যায় কিনা। 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখা যাক, চেক করে দেখা যাক। 27টা 56, 1 16, 8 2 16, সুতরাং 576 8 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, নেক্সট, আচ্ছা 9 দিয়ে ভাগ যাওয়ার সূত্রটা কি না, সমস্ত ডিজিটের যোগফল 9 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, সিমিলারলি 576-এর সমস্ত ডিজিটের যোগফল কত আমরা একটু আগে বের করলাম 18, তাহলে 18 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 18/9 করলে কত হয় 2, তার মানে আমি বলতে পারবো 576 সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য। আচ্ছা এইবার 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। ঠিক আছে, আচ্ছা 10 দ্বারা বিভাজ্য আমি আর দেইনি, 10 দ্বারা বিভাজ্য তো বুঝতেই পারছো, লাস্ট ডিজিট কত হতে হবে, 0 হতে হবে। আচ্ছা 11 দ্বারা বিভাজ্য কী হতে হবে, অল্টারনেট ডিজিটের যোগফলের পার্থক্য কত হতে হবে, 11 দ্বারা বিভাজ্য হতে হবে। মানে আমি যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, অল্টারনেট ডিজিট মানে কি, দাঁড়াও আমি এখানে ক্লিয়ার করে নিই। ধরো 1 2 1, তাহলে অল্টারনেট ডিজিট কোনটা, এইটা যদি প্রথম ডিজিট নিই, সেকেন্ড ডিজিট বাদ দেবো, থার্ড ডিজিট নেবো, তাহলে এই দুটো যোগ করবো। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 1 + 1 2, আর মাঝখানে একটা ডিজিট পড়ে আছে সেটাও হলো 2। তাহলে এদের ডিফারেন্স বের করতে হবে বা পার্থক্য বের করতে হবে। এদের পার্থক্য কত, বিয়োগ করলে 0। তাহলে 0 কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ অবশ্যই বিভাজ্য। 0কে যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাহলে আমি কী বলতে পারবো, 121 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আমি যদি আর একটু বড় সংখ্যা নিই, এবার দেখো অল্টারনেট ডিজিট যোগ করে দেখো, 1-এর সাথে 2 যোগ করব কত হবে 3, আবার 2-এর সাথে 1 যোগ করব কত হবে 3, তাহলে 3 - 3, এদের পার্থক্য বের করতে হবে কত, 0। 0 কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য। তাহলে 1 2 2 1 সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আমি যদি বলি 4 5 2 1, এটা 11 দ্বারা বিভাজ্য কিনা কী করে বুঝবো, 5 আর 2 7, 4 আর 1 5, তাহলে 7 - 5, ডিফারেন্স কত হচ্ছে 2। 2 কি 11 দ্বারা বিভাজ্য? না, তাহলে আমি কী বলতে পারবো, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এইবার কোশ্চেনে আসা যাক, কী বলা আছে, এক্সের সবথেকে ছোট কোন মান হবে যাতে এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা 12 দ্বারা বিভাজ্য হতে গেলে কী কী হতে হবে, 3 × 4 12 মানে, তাই তো, মানে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র কি
যার না লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তো লাস্ট 2 ডিজিট তো 16 আছে, 16 তো 4 দ্বারা বিভাজ্য, ভাগ করলে 4 হয়, ঠিক আছে, মানে ভাগ মিলে যায়, তাই তো? এবার আমাকে এটাকে 3 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র কী ছিল না, ডিজিটগুলো যোগফল কী হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে আমি ডিজিটগুলো যোগ করি, 7 রেখে 8, 8 আর 2 10, 10 রেখে 18, 18 আর 1 19, 19 আর 6 25, তাহলে 25 প্লাস এক্স, এইটা হলো আমার ডিজিটের যোগফল। তার মানে 25-এর পরে জাস্ট পরের কোন সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য, সেটা হলো 27। তার মানে এক্সের মান কত হতে হবে, অবভিয়াসলি 2 হতে হবে, সব থেকে ছোটো 2 হতে হবে, এর থেকেও বড় হতে পারে, অসুবিধা নেই। 30 কি 3 দ্বারা ভাগ যায় না, ভাগ যায়। এক্সের মান যদি আমি 5 নিই তাহলেও তো হয়ে যায়, কিন্তু আমাকে কী বলেছে, এক্সের সব থেকে ছোটো মান কত হবে, যেটি 12 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হবে, 2। বোঝা গেল? নেক্সট পরেরটা কী আছে, এই সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে এর মান কত, ঠিক আছে, বার করি। আচ্ছা, 72-এর মধ্যে কত কত আছে, 8 ইন্টু 9, ঠিক আছে। ফার্স্টে আমি কী দেখব, 8 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা চেক করব। 8 দ্বারা কখন ডিভিজিবল হবে না, লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয়, মানে 7 8 ওয়াই, এটাকে আমার 8 দিয়ে ভাগ করাতে হবে, ঠিক আছে, ভাগ করব, কোনো অসুবিধা নেই। 8 9 72, 6 ওয়াই বসে যাবে। এইবার বলো ওয়াইয়ের মান কত হলে এটা 8 দ্বারা ভাগ যাবে। 8-এর ঘরের নামটা পড়ো, 8 8 কত হয়, 64, 64। তাহলে যদি ওয়াইয়ের মান 4 হতো তাহলে এই ভাগটা মিলে যেত, তখন 8 8 64 হলে মিলে যেত ভাগটা, তাই না? তাহলে ওয়াইয়ের মান কত নিতে হবে, আমাকে 4 নিতে হবে, ওয়াই ইকুয়ালস টু 4, ঠিক আছে। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবিলিটির সূত্র কি না, সমস্ত ডিজিটের যোগফল কী হতে হবে, 9 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি সমস্ত ডিজিট যোগ করে দেখি, 3 আর 8 11, 11 আর 9 20, 20 আর 6 26, 26 আর 3 29, 29 আর 7 36, 36 আর 8 44, তাহলে 44 প্লাস এক্স প্লাস ওয়াই, বোঝা গেল? আচ্ছা, এবার কি দেখব, ওয়াইয়ের মান আমি কত পেয়েছি, 4, 4 বসিয়ে দেবো, তাহলে 44 আর 4 48, তাহলে 48 প্লাস এক্স, এটাকে 9 দিয়ে ভাগ যেতে হবে, ভাগ গিয়ে মিলে যেতে হবে, ঠিক আছে। তাহলেই আমি বলতে পারবো যে সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য। এবার এক্সের মান কত নেবো যাতে এটা 9 দিয়ে ভাগ যায়, 9-এর ঘরের নামটা পড়ো, 5 9 45, 6 9 54, তাই তো? তাহলে 54 যদি আমি ওপরেরটাকে বানাতে চাই তাহলে এক্সের মান কত নিতে হবে, 6 নিতে হবে, 48 আর 6 54, তাহলে এক্স ইকুয়ালস টু 6 নেবো আর ওয়াই ইকুয়ালস টু 4 নেবো, তাহলে হয়ে যাবে। এবার এটার মান বার করতে বলেছে, 6x মানে 6 6 36 প্লাস 7y মানে 4 7 28, এটা যোগ করলে কত হবে, 30 আর 20 50, 58 আর 6 64, তাই তো? মানে অ্যান্সার হবে কত, 8, অপশান নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট এবার কী বলা আছে, এই সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে ওয়াইয়ের সব থেকে ছোটো মানের জন্য এর মান কত হবে। আচ্ছা, 72-এর মধ্যে কত কত আছে, 8 ইন্টু 9 সিমিলারলি, তাই তো? তাহলে এটা 72 দ্বারা বিভাজ্য হতে গেলে ফার্স্টে আমাকে 8 দ্বারা যদি আমি ডিভিজিবিলিটি রুল চেক করি তাহলে কী হতে হবে, লাস্ট 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 9 ওয়াই 6, এইটা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। আবার কী বলা আছে, ওয়াইয়ের সব থেকে ছোটো মান, ওয়াইয়ের সব থেকে ছোটো মান নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি ওয়াইয়ের সব থেকে ছোটো মান আমি এক এক করে বসে চেক করে দেখি, যদি ওয়াই ইকুয়ালস টু 0 নিই, যদি ওয়াই ইকুয়ালস টু 0 নিই তাহলে কী হবে, ভাগ করে দেখি, 8 9 72, 8 1 ধরো 8, 1 10, আবার 8 1 8, ঠিক আছে, 26, 3 8 24, যাচ্ছে না, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান যদি আমি 1 নিতাম তাহলে কী হতো, তাহলে এখানে 11 হতো, 8 36 হতো, তাও যেত না। তাহলে ওয়াইয়ের মান যদি 2 নিতাম তাহলে কী হতো, এখানে 2 আসতো, 12 4 46, তাও হতো না। ওয়াইয়ের মান যদি 3 নিতাম তাহলে কী হতো, ওয়াইয়ের মান 3 নিলে হয়ে যেত, দেখো ওয়াইয়ের মান 3 নিলে হয়ে যাবে, 9 3 6, 8 দিয়ে ভাগ করো, 8 1 8 13, আবার 8 1 8 5 6 56 27টা 56, তাই না? তাহলে ভাগ মিলে গেল। তাহলে ওয়াইয়ের সব থেকে ক্ষুদ্রতম মান আমার কত নিতে হবে, 3 নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে কী হতে হবে, সেই যোগফল আমার কত হতে হবে, যোগফল আমাকে 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, যোগ করো, 5 আর 4 9, 7 আর 2 9, 18, 18 আর 6 24, 24 আর 7 31, 31 আর 9 40, 40 আর 6 46, তাহলে 46 প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে আমার 9 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এবার আমি ওয়াইয়ের মান কী বের করেছি, ওয়াইয়ের ক্ষুদ্রতম মান কত বের করেছি, 3 বের করেছি, তাহলে 3টার সাথে যোগ করে দাও, তাহলে 46 আর 3 49 প্লাস 9, 49 প্লাস এক্স,
এটা 9 দ্বারা ভাগ যেতে হবে। সিমিলারলি এটা যদি 9 দ্বারা ভাগ যেতে হয় তাহলে এক্সের মান কত নেবো? যদি আমি 6 নং 54 করতে চাই তাহলে এক্সের মান কত নেবো? এক্সের মান 5 নিতে হবে। 5 নিলে 49 আর 5 54 হবে, তাহলেই 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এক্সের মান 5 এবং ওয়ের মান 3। এবার এখানে বসিয়ে দিই, 5 5 25 মাইনাস 3 থেকে 9, তাহলে 25 মাইনাস 9 কি কষ্ট কত হবে? 16। তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আরেকটু ভিডিওটা ব্যাক করে আরেকবার করবে, চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট বলা আছে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে কে কষ্ট কত? 11 দ্বারা বিভাজ্যের সূত্র কী আছে না, অল্টারনেট নাম্বার যোগফল কী হতে হবে? ডিফারেন্সটা প্রথমে অল্টারনেট নাম্বার যোগ করতে হবে, তারপর তাদের ডিফারেন্সটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে আমি অল্টারনেট নাম্বার যোগ করি। 6 আর 5 11, 11 আর 4 15, ডিফারেন্স 4 প্লাস কে প্লাস 2 মানে 6 প্লাস কে। এই ডিফারেন্সটা কী হতে হবে? 11 দ্বারা ডিভিজিবল হতে হবে, মানে হয় 0 হতে হবে বা 11-র কোনো মাল্টিপল হতে হবে। 11 ধরো এম লিখে দিলাম, 11-র কোনো মাল্টিপল হতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে 0 করতে চাই তাহলে কে এর মান আমার কত নিতে হবে? 9। তাহলে 9 আর 6 15 হয়ে যাবে, এখানেও যোগফল 15 হয়ে যাবে, এখানেও 15 হয়ে যাবে, তার ডিফারেন্স 0 হবে। 0 11 দ্বারা ডিভিজিবল, সুতরাং আমি বলতে পারবো এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে কে এর মান কত নিতে হবে? 9। বোঝা গেল? নেক্সট এইবার কিছু সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো পরীক্ষায় খুব খুব কাজে লাগবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো মনে থাকবে। এইগুলো কিন্তু যেন ভুল না হয়, এইগুলোর উপরে বেস করে পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক আসবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে কী মনে রাখতে হবে যে সব থেকে ছোটো সংখ্যা যেটি এক্স ওয়াই ও জেড দ্বারা বিভাজ্য সেটি কী হবে না, ওদের এলসিএম হবে বা লসাগু হবে। ঠিক আছে, সব থেকে ছোটো সংখ্যা যেটি এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য এবং প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে, মানে প্রতি ক্ষেত্রে ভাগ করলে সেম ভাগশেষ থাকে, সেই রকম সব থেকে ছোটো সংখ্যা কী হবে না, এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস আর হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কী মনে রাখতে হবে যে সব থেকে ছোটো সংখ্যা যেটি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে যথাক্রমে পি কিউ এবং আর ভাগশেষ থাকে। ঠিক আছে, মানে এক্স দ্বারা ভাগ করলে পি ভাগশেষ থাকে, ওয়াই দ্বারা ভাগ করলে কিউ এবং জেড দ্বারা ভাগ করলে আর ভাগশেষ থাকে। তাহলে সেই রকম সংখ্যাটা কী করে বার করব না, এলসিএম অফ এক্স ওয়াই জেড মাইনাস কে। সেই কেটা কি? ডিফারেন্স অফ এই যে সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ থাকছে তার ডিফারেন্স, এক্স মাইনাস পি, ওয়াই মাইনাস কিউ আর জেড মাইনাস সি। ঠিক আছে, এইটাই কষ্ট হলো কে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে যখনই পরীক্ষায় এইরকম কোনো কোশ্চেন আসবে যে সব থেকে ছোটো সংখ্যা, দেখো সব জায়গায় কী আছে, ছোটো ছোটো ছোটো, সব জায়গায় ছোটো আছে। তাহলে যখনই ছোটো সংখ্যার কনসেপ্ট আসবে তখনই আমাকে ফার্স্টে কী মাথায় আনতে হবে যে না, আমাকে এলসিএম বার করতে হবে। এবার যদি বলে যে 3টে দ্বারা বিভাজ্য তাহলে শুধু এলসিএম, যদি বলে 3টে দ্বারা বিভাজ্য এবং সেম ভাগশেষ তাহলে এলসিএম বের করে প্লাস আর, যদি বলে 3টে দ্বারা বিভাজ্য ডিফারেন্ট তোমাদের ভাগশেষ। ঠিক আছে, তাহলে কী করতে হবে, এই সংখ্যার সঙ্গে এই ভাগশেষের ডিফারেন্সটা বের করে নিতে হবে ফার্স্টে। ঠিক আছে, এইবার এলসিএম বের করে সেটা বিয়োগ করে দিতে হবে। বোঝা গেল? হোয়ারঅ্যাজ যদি বলে বৃহত্তম সংখ্যা বার করার যদি অঙ্ক থাকে যে বৃহত্তম সংখ্যা যেটি দ্বারা এক্স ওয়াই জেড বিভাজ্য, মানে সবথেকে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করা যায়, তখন কী বের করতে হবে না, ওদের এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ মানে কি, তোমরা যেটা গসাগু বলো। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমি এক্সাম্পল দিয়ে এক্ষুনি বোঝাচ্ছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, তার আগে এটা জেনে নাও। তাহলে পরেরটা কী আছে, বৃহত্তম সংখ্যা যেটি দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে। ঠিক আছে, যদি এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি এক্সকেও ভাগ করবে, ওয়াইকেও ভাগ করবে, জেডকেও ভাগ করবে, কিন্তু প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে, তাহলে সেটা কী করে বার করবো না, এইচসিএফ অফ এক্স মাইনাস আর, ওয়াই মাইনাস আর, জেড মাইনাস আর, অথবা এইচসিএফ অফ এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, কমা জেড মাইনাস এক্স। এটার বের করলেও হবে, ওটার বের করলেও হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী আছে, বৃহত্তম সংখ্যা যেটি দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে ভাগশেষ থাকবে যথাক্রমে পি কিউ আর। ঠিক আছে, তখন কী বের করবো না, এইচসিএফ অফ এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, জেড মাইনাস সি। সরি, এটা এ বি সি হবে না, মানে পি কিউ আর হবে। ঠিক আছে, পি কিউ আর, যেটা অবশিষ্ট থাকবে বা যেটা ভাগশেষ থাকবে সেটাকে বিয়োগ করে তারপরে তাই এইচসিএফ বের করছি। ঠিক আছে, এখানেও সিমিলার, প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ আছে, সেম ভাগশেষ আছে, কী করলাম না, আর যেটা ভাগশেষ থাকছে সেটা আগে বিয়োগ করে নিয়েছি সংখ্যাটার থেকে। ঠিক আছে, বিয়োগ করে তারপরে তার এইচসিএফ বা গুণনীয় গসাগু বের করেছি। বুঝা গেলো? তাহলে কী মাথায় রাখতে হবে, যখনই বৃহত্তম সংখ্যা বলবে তখনই আমাকে কি মাথায় যেন স্ট্রাইক করে যে না, আমাকে এইচসিএফের দিকে যেতে হবে, আর যখনই সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা বললে তখনই আমাকে এলসিএমের দিকে যেতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো খাতায় নোট করে নেবে, খুব খুব ইম্পর্টেন্ট সূত্র।
এর উপরে বেস করে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সাম্পল করাই আরও ক্লিয়ার হয়ে যাবে। বলা আছে কি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা মানে আমার মাথায় কী আনতে হবে, এইচসিএফ বা গসাগু, ঠিক আছে। এইবার দেখো উভয় ক্ষেত্রেই ভাগশেষ থাকবে 3, তাহলে এটা আমার গসাগুর কোন সূত্রটা যাবে, দেখো 2 নম্বর সূত্রটা, যেখানে উভয় ক্ষেত্রে ভাগশেষ কত আর, তাহলে আমার কী করতে হয়, এটা না সংখ্যার থেকে 8টা বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করে আমার গসাগু বের করতে হয়। তাহলে এইচসিএফ অফ 303-এর থেকে 3 বাদ দিলে 300, আর 207-এর থেকে 3 বাদ দিলে 204। তাহলে এদের এইচসিএফ বার করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এর গসাগু বার করতে হবে, কী করে বার করবো গসাগু, এবার তোমরা পারবে। অপশান থেকেও চাইলে চেষ্টা করতে পারো, 17 হবে না, এদের কোনোটার মধ্যে 17, 300-র মধ্যে কি 17 আছে, নেই। 12 কি হবে, 12, আচ্ছা এবার দেখি চেষ্টা করে দেখি, 12 দিয়ে 300 যায়, 12 দুগুণে 24, 6 60, 5 বরং 60, হ্যাঁ 12 25 300, 12 দিয়ে 204 কি যায়, 12 1 12, 8 84, 7 বরং 84, হ্যাঁ যায়। তাহলে এই সেপ মানে কি, সবথেকে বৃহত্তম ফ্যাক্টরটা এমন একটা সংখ্যা বের করতে হবে যেটি একেও ভাগ করবে একেও ভাগ করবে, ঠিক আছে। আচ্ছা 20 দিয়ে তো যাবেই না, কেননা 204 20 দিয়ে যায় না, 20 দিয়ে যেতে গেলে কী হতে হবে, লাস্টে একটা শূন্য থাকা দরকার ছিল। 15 দিয়ে চেক করে দেখি, 15 দিয়ে 300 ভাগ যায় 20, 15 দিয়ে এটা কি ভাগ যায় না, যায় না, কেন, কারণ লাস্ট ডিজিট 15 দিয়ে ভাগ যেতে গেলে কী হতে হবে, হয় 0 হতে হবে অথবা 5 হতে হবে। তাহলে আমার অপশান কী হবে, অপশান থেকে আমি বলে দিতে পারবো যে অপশান নম্বর এ হবে কারেক্ট, বোঝা গেল। বা তোমরা যেভাবে লসাগু করো চাইলে সেভাবেও লসাগু করতে পারো, বা অপশান দেখেও ট্রাই করতে পারো, যেভাবে খুশি, কোনো সমস্যা নেই। এখানে কোশ্চেনটা কী বলা আছে, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। পূর্ণবর্গ সংখ্যা পরে নির্ণয় করছি, আগে আমরা তো এটা নির্ণয় করতেই পারি 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম বলা আছে মানে আমাদের মাথায় কী আসবে ফার্স্টেই, না এলসিএম বের করতে হবে বা লসাগু বের করতে হবে। তাহলে এলসিএম অফ কত, 21, 36 অ্যান্ড 66, ঠিক আছে। এর এলসিএম বার করো। আচ্ছা এখান থেকে একটা জিনিস কিন্তু কনক্লুশন আসাই যায়, যেহেতু 66 আছে এলসিএমে নিশ্চয়ই 11 তো থাকবেই, 11, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু 11-র মাল্টিপল হবে, ঠিক আছে। এবার তোমরা চাইলে না অপশানে 11-র মাল্টিপল চেক করে দেখতেও পারো, তাহলে তোমাদের আর এলসিএমও বার করা লাগবে না, পূর্ণবর্গও বার করা লাগবে না। আগে দেখে নাও তো 11-র মাল্টিপল কেউ আছে কি না। 4 আর 2 6, 6 আর 3, 4 আর 2 6, 6 আর 3 9, 4 আর 4 8, রেখে 9, 9 মাইনাস 9 মানে 0, মানে এটা 11 দ্বারা ডিভিজিবল হতে পারে, মানে এটা হতে পারে। বিটা দেখো 2 আর 1 3, 3 আর 4 7, আর এখানে কি 4 3 7, 7 আর 4 11, এটা হতে পারে না। 7 মাইনাস 11 মানে 4, 4 তো 11টা ডিভিজিবল না, বি হতে পারে না। এটা দেখো 4 আর 2 6, 6 আর 4 10, আর এটা কত হবে, 4 আর 3 7 আর 8, 10 মাইনাস 8 মানে 2, 2 11 দ্বারা ডিভিজিবল না, এটা হতে পারে না। এটা দেখো 3 আর 2 5, 5 আর 4 9, আর এটা হবে 4 আর 4 8 আর 9, এটাও হতে পারে। তাহলে হয় এ হবে উত্তর, নয় ডি হবে। এবার আমি আরেকটা জিনিস চেক করে দেখতেই পারি, সেটা হলো এখানে 36 আছে মানে কি এর মধ্যে 4 আছে, মানে এলসিএমেও 4 থাকবে। তারপরে 4 দ্বারা ডিভিজিবল হতে গেলে কী হতে হবে, লাস্ট 2 ডিজিট কত হতে হয়, 4 দ্বারা ডিভিজিবল হতে হয়। কিন্তু দেখো 34 কিন্তু 4 দ্বারা ডিভিজিবল না, হোয়ার অ্যাজ 44 4 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি বলতেই পারি এটাই আমার আনসার হবে, বোঝা গেল। চাইলে তোমরা করেও দেখতে পারো, আমি করে দেখাচ্ছি। এলসিএম কী করে বার করবো, 21 মানে কত, 3 × 7, ঠিক আছে। 36 মানে কত, 3 বারং 36, 3 তো আমি নিয়েই নিয়েছি, আর 12 নেবো, তাহলে 12 কী করে নেবো, 3 × 4 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা 66 মানে 6 × 11, তাই তো। 6 তো এর মধ্যে নেওয়া হয়েই গেছে, 3 আছে আর এখানে 4 আছে, মানে এখানে 2 আছে, মানে 6 তো নেওয়া হয়ে গেছে, এবার 11 নেবো, তাহলে এইটা হয়ে যাবে এলসিএম। তাহলে এলসিএমটা বার করে নিই, 3 3 9, 4 9 36, 36 × 7, 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, তাহলে 252 × 11, এটা হয়ে গেল এলসিএম, ঠিক আছে। কিন্তু এখন একটা জিনিস দেখতে হবে, সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা বলেছে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পারফেক্ট স্কোয়ার, তাই তো। মানে তার যদি আমি রুট করি তাহলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি হতে হবে, এখানে দেখো উৎপাদক এগুলো দেখো কতগুলো পাওয়ারে কত আছে, 3-এর পাওয়ার কত আছে 2, 4 মানে কি 2-এর পাওয়ার কত আছে 2, ঠিক আছে। 7 একটা আছে, 7-এর পাওয়ার একটা, 11-এর পাওয়ার একটা, ঠিক আছে। তাহলে এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কী হতে হবে, আর একটা 7 দরকার আর একটা 11 দরকার না। তাহলে 7-এর পাওয়ারও 2 হয়ে যাবে, 11-এর পাওয়ারও 2 হয়ে যাবে, তখন আমি স্কোয়ার রুট করলে
এই সব পাওয়ারগুলো কেটে গেলে স্কোয়ার রুট মানে কি, স্কোয়ারের সাথে স্কোয়ার রুট কেটে গেলে কী পড়ে থাকবে তখন 3 × 2 × 7 × 11, তাই না? তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কী করতে হবে, এর সঙ্গে আমার 7 × 11 দিয়ে আবার গুণ করতে হবে। এলসিএম মানে কি, এলসিএম মানে হলো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা সেটা, ঠিক আছে? আর ক্ষুদ্রতম পূর্ণবর্গ বানাতে বলেছে, পূর্ণবর্গ বানাতে গেলে আমাকে কী করতে হবে, আর একটা 7 আর একটা 11 দিয়ে গুণ করলেই পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমি অত ঝামেলায় যাব না, আমি এখানে এইটা দিয়ে করব কি না, 11 মাল্টিপল চেক করবো, 4 মাল্টিপল চেক করবো, অপশান দিকেই হয়ে যাবে। আরও দরকার হলে 21 আছে মানে 7 মাল্টিপলও চেক করতে পারতাম, ঠিক আছে? 36 আছে মানে কি, এর মধ্যে 9 আছে, 9 মাল্টিপলও চেক করতে পারতাম। এইভাবে কিন্তু অপশান চেক করে উত্তর করা যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে কি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 36 দ্বারা ভাগ করলে প্রতিবার 7 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে আমার মাথায় কি আসবে, এলসিএম। প্রতিবার 7 ভাগশেষ মানে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে আমি একবার দেখে নিই সূত্র কী ছিল, কোথায় গেল সূত্র, এই হলো সূত্র। ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ছোটো সংখ্যা, প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ, তাই তো? তাহলে কী হবে, এলসিএম অফ XYZ প্লাস আর, বুঝা গেল? তাহলে এলসিএম অফ 12, 16, 36 প্লাস 7, এটা হবে আমার অ্যান্সার। তাহলে এর এলসিএম বের করো। 12 মানে কত, 4 × 3, 16 মানে 4 × 4, একটা 4 লিখে নিয়েছি মানে আরেকটা 4 লিখলাম, 36 মানে 4 × 9 বা 12 × 3, 12 তো একবার লেখা হয়েই গেছে, তাহলে 3 × 36 মানে আরেকটা 3 লিখবো, তাহলে এইটা হবে এলসিএম প্লাস 7। এটা হিসাব করো, 4 × 4 16 আর 3 × 3 = 9, 9 16 144, তাই তো? 144 আর 7 যোগ করলে কত হবে, 151, তাহলে 151 হবে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখেছো, প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো একটা পরীক্ষায়, মেইনস বলো, কনস্টেবলের পরীক্ষা বলো, এসআই পরীক্ষা বলো, সব পরীক্ষায় কিন্তু একটা না একটা কোশ্চেন আসেই। এটা আবার এসআই এসছে, কী বলা আছে, 12, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম মানে মাথায় কী চলে আসবে, এলসিএম। কোনো কিছু কি অবশিষ্ট বা ভাগশেষ আছে, নেই, তাহলে ডাইরেক্ট এলসিএম আর করলে হয়ে যাবে। এটা খুব সহজ অঙ্ক, তোমরা নিজেরা করো। নেক্সট দেখো এখানে কি বলেছে, সব থেকে ছোট সংখ্যাটি কত হবে যদি সংখ্যাটিকে 2, 3, 5, 7 দ্বারা পরপর ভাগ করলে যথাক্রমে 1, 4, 0, 5 ভাগশেষ থাকে, ঠিক আছে? এটা মানেটা কি, এটা মানেটা হলো, ধরো তুমি একটা সংখ্যাকে ফার্স্টে 2 দ্বারা ভাগ করলে, ঠিক আছে? তার একটা ভাগফল বেরোলো, আর ভাগশেষ কত, 1 হবে। এবার যে ভাগফলটা বেরোলো সেটাকে আবার 3 দ্বারা ভাগ করলে, আবার ভাগশেষ 4 বেরোলো, সেটাকে আবার 5 দ্বারা ভাগ করলে, আবার ভাগশেষ 0 বেরোলো, তারপর যে ভাগফলটা হবে সেটাকে আবার 7 দ্বারা ভাগ করলে, ভাগফলকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ 5 বেরোলো। এরকম যদি করা হয় তাহলে সব থেকে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? কী করে করবে, এই পাশে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছে সেগুলো বসাও, ঠিক আছে? আর এই পাশে যেগুলো ভাগশেষ থাকে সেগুলো বসাও। এইবার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে গেলে আমার লাস্ট কোশ্চেন বা ভাগফল কত ধরতে হবে, 0 ধরতে হবে, ঠিক আছে? তাহলে এইবার কী করতে হবে, এইটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? এটা যোগ 7 0 0 প্লাস 5 মানে 5, ঠিক আছে? সিমিলারলি 5 5 25 প্লাস 0 মানে 25, সিমিলারলি 3 25 75, 75 প্লাস 4 কত হয়, 79, ঠিক আছে? সিমিলারলি এটা করলে কত হবে, 2 × 79 মানে কত হবে, 80-র সাথে 2 গুণ করলে 160, তার থেকে 2 মানে 158, ঠিক আছে? 158 প্লাস 1 মানে 159, তাহলে হবে 159। তাহলে 159 হলো সব থেকে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা, যেটাতে এই 2, 3 ও 5 এবং 7 দ্বারা পরপর ভাগ করলে এইগুলো ভাগশেষ থাকবে। এবার যদি সব থেকে ছোটো সংখ্যা না বলে বলতো যে সেকেন্ড ছোটো সংখ্যাটি কত, মানে এর পরের ছোটো সংখ্যাটি কত হবে, ঠিক আছে? তখন আমি কী বের করতাম, তখন কোশ্চেনটা 0 না ধরে আমি কী ধরে নিতাম, 1 ধরে নিতাম, বোঝা গেল? দেখো আমি করে দেখাচ্ছি। যদি বলতো সেকেন্ড ছোটো সংখ্যা, তাহলে 2, 3, 5, 7, আর এখানে কত কত আছে, 1, 4, 0, 5। এইবার আমি কোশ্চেনটাকে 0 না ধরে 1 ধরতাম, শেষ কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে 7 × 7 যোগ 5 মানে 12, তারপরে 5 × 60 যোগ 0 মানে 60, তারপরে 3 6 3 60 180 প্লাস 4, এটা 60 কিন্তু, ঠিক আছে? 180 প্লাস 4 মানে 184, তারপর 184 × 2 মানে কত হবে, 360 আর 8 368, 368 প্লাস 1 মানে 369, ঠিক আছে? তাহলে সব থেকে ছোটো সংখ্যা 159, যদি বলে দ্বিতীয় ছোটো সংখ্যা কত যেখানে এইগুলো স্যাটিসফাইড করে, সেটা কত হবে, 359, বোঝা গেল? যাই হোক, উত্তর হবে কত আমাদের, অপশান নম্বর সি। নেক্সট এখন দেখো বলেছি এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, আগে তোমাদের কটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এই সংখ্যাটা
কত দ্বারা বিভাজ্য হবে? যদি n ইকুয়ালস টু জোড় হয়, জোড় সংখ্যা মানে কি ইভেন নাম্বার, তাই না? ইভেন, যদি n হলো ইভেন হয় তাহলে কি মনে রাখতে হবে যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এটা a প্লাস b এবং a মাইনাস b দুটো দ্বারাই বিভাজ্য। বোঝা গেল? বিভাজ্য। আচ্ছা, এইটা এবার এটার উপরে বেস করে এটা হয়ে যাবে। দেখো, আচ্ছা, এটা যদি মনে করো যে এটা কী করে মনে রাখতে হবে, তাহলে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো। তোমরা তো একটা সূত্র জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আশা করছি জানো সবাই। তাহলে দেখো, এ স্কোয়ার মানে কি, এটা 2, মানে এটা ইভেন, মানে n এর মান যদি 2 হচ্ছে তখন কি হচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে। তার মানে কি এই সংখ্যাটা a প্লাস বি দ্বারাও বিভাজ্য, এ মাইনাস বি দ্বারাও বিভাজ্য, তাই না? তাহলে এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো যে a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, যদি n হলো ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয় তাহলে এটি a প্লাস বি এবং এ মাইনাস বি দ্বারা বিভাজ্য, উভয় দ্বারাই বিভাজ্য। তাহলে আমি এখানে কি বলতে পারবো, এখানে কি আছে, 70 টু দি পাওয়ার 27 মাইনাস 1 টু দি পাওয়ার 27 আছে বলতে পারবো। আচ্ছা, তবে এবার এখানে একটা ব্যাপার আছে, এটা কি পাওয়ার এনটা কি 27, 27 কি ইভেন নাম্বার না অড নাম্বার? তাহলে আমি আরেকটা সূত্র লিখছি, এটা ইভেনের সূত্র লেখা হয়ে গেছে, এবার অডের সূত্র লিখছি। ঠিক আছে, ধরো a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, যেখানে n হলো অড বা বিজোড়, তখন আমি কি বলতে পারবো যে এটা a মাইনাস বি দ্বারা ডিভিজিবল, বিভাজ্য, বিভাজ্য। ঠিক আছে, a মাইনাস বি দ্বারা বিভাজ্য। কীভাবে মনে রাখতে পারো চাইলে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানো? a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি, a মাইনাস বি ইন্টু তারপরে সামথিং কিছু আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম আছে। তাহলে দেখো 3 এটা একটা অড নাম্বার, তাহলে যখনই আমি 3 বসাচ্ছি তখন এ মাইনাস বি তার একটা কি আছে, মাল্টিপল আকার এখানে আছে। সুতরাং আমি কী বলতে পারবো, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। তাহলে এইভাবে মনে রেখে দিতে পারবা যে এ টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, n যদি অড নাম্বার হয় তাহলে এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে কী বলতে পারবো, 27 অড নাম্বার, তাহলে যদি এর মান 70 হয় আর বির মান যদি 1 হয় তাহলে এইটা টোটালটা কত দ্বারা বিভাজ্য হবে, এ মাইনাস বি মানে কত, 70 মাইনাস 1 মানে 69 দ্বারা বিভাজ্য হবে না? বুঝা গেল? এ টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এর মান 70, বির মান 1, তাহলে এটা 69 দ্বারা বিভাজ্য বলাই যায়। এবার 69, এবার অপশানে তো আর 69 নেই, অপশানে কোনগুলো আছে, 68, 23, 2 আর 7। ঠিক আছে, এইবার 69 মানে কত আবার, 23 ইন্টু 3 না, 3 3 9, 3 2 6। তাহলে আমি বলতে পারবো না যে সংখ্যাটা 69 দ্বারা বিভাজ্য সেটা 23 দ্বারাও বিভাজ্য, সেটা 3 দ্বারাও বিভাজ্য। এবার আমার কোশ্চেনে কী দেওয়া আছে, শুধু 23 দেওয়া আছে, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। যদি এখানে 23 না দিয়ে শুধু 3ও থাকতো সেটাও অ্যান্সার হতো। বুঝা গেল? নেক্সট আর একটা করাই বুঝতে পারবো। ধরো বলা আছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভেতরে কী আছে আমার দেখার দরকার নেই, আমার ফার্স্টে কী দেখতে হবে যে পাওয়ারে অড না ইভেন। পাওয়ার এখানে ইভেন নাম্বার, পাওয়ার ইভেন নাম্বার হলে কী হবে, এ প্লাস বি দ্বারাও বিভাজ্য হবে, এ মাইনাস বি দ্বারাও বিভাজ্য হবে, তাই তো? তাহলে 65 প্লাস 45 মানে কত, 110। তাহলে এই সংখ্যাটা 110 দ্বারাও বিভাজ্য, আবার 65 মাইনাস 45 মানে কত, 20, আবার 20 দ্বারাও বিভাজ্য। বুঝা গেল? এবার দেখি উত্তরে এবার কী বলেছে, কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, 110 দ্বারা বিভাজ্য মানে কি, 11 দ্বারাও বিভাজ্য মানে অপশান এটাও হবে, আবার 20 দ্বারা বিভাজ্য মানে কি 5 দ্বারাও বিভাজ্য মানে অপশান বিটাও হবে, তাই না? তাহলে আমি মার্ক করব কোনটা পরীক্ষায়, অপশান নাম্বার ডি, এ ও বি উভয়। বোঝা গেল? তাহলে এখানে দুটো সূত্র মনে রাখতে হবে, একটা হলো যখন অড হবে তখন এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে, আর যখন ইভেন হবে তখন এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো দ্বারাই বিভাজ্য হবে। ঠিক আছে, আর একটা সূত্র মনে রাখতে পারো, এ টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n। ঠিক আছে, যদি n অড নাম্বার হয়, বিজোড় হয়, ঠিক আছে, তাহলে এটা কত দ্বারা বিভাজ্য হবে, এ প্লাস বি দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কীভাবে মনে রাখবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানো কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 3 তো একটা বিজোড় সংখ্যা, তাহলে 3-এর ক্ষেত্রে কি এটা স্যাটিসফাই করছে যে এ প্লাস বি এখানে মাল্টিপল আছে মানে কি, গুণ আকারে আছে মানে কি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে এটা তোমরা মনে রাখবে যে এ টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n, n যদি অড হয় তাহলে এ প্লাস বি দ্বারা বিভাজ্য। তাহলে এই 3টে সূত্র খাতায় লিখে নেবে, প্লাস এই সিএফ আর এলসিএম দিয়ে যে সূত্রগুলো লেখা ছিল ওইগুলো খাতায় অবশ্যই লিখে নেবে, ওর থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। আর কোনগুলো খাতায় লিখে নেবে না, 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা যেগুলো আছে, যে এদের বিভাজ্যের যে সূত্রগুলো আছে, ঠিক আছে, 11 দ্বারা 8 দ্বারা 9 দ্বারা, এগুলো খাতায় লিখে নেবে। আশা করছি বুঝতে পারলে, আশা করছি আজকে ক্লাসটা তোমাদের অনেক উপকার করবে। পরীক্ষায় কিন্তু এর থেকে একটা দুটো কোশ্চেন আসবেই। ঠিক আছে, যাই হোক, ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।
ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থেকো। গুড লাক। তোমাদেরকে বলবো, শেষে একটা কথা বলবো, এটা আমার কোনো ভিডিওতে বলা হচ্ছে না, সেটা হলো আমি একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি ওখানে সবাই একসাথে যুক্ত হয়ে যাও, সবাই যদি একসাথে প্রিপারেশন করো, একটা ডিসকাশন গ্রুপও আমি খুলে দিয়েছি, তোমরা নিজেদের সুবিধা অসুবিধা ওখানে আলোচনা করতে পারবে, আমিও তোমাদের অনেক সাহায্য করতে পারবো, ঠিক আছে? তোমরা একই জায়গায় একটা জায়গায় কানেক্টেড থাকবে, এটাই তোমাদের সুবিধা হবে, বোঝা গেলো? ঠিক আছে, থ্যাংক ইউ।